ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি তোমাদের ইন্দ্রনীল স্যার, কমার্সের ফ্যাকাল্টি। আমি আছি উড়ানে। তোমরাও আমার সঙ্গে এই সাবজেক্টটা আজকে যেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কমার্স, সেই সাবজেক্টটা নিয়ে তোমরা এই আমার প্রথম ক্লাসটা ভালো করে শোনো। এর পরবর্তী ক্লাসগুলোর পরবর্তী ধাপে আমি করতে থাকবো। তো প্রথম যেটা আমার এই টপিকটা, এটার নাম হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তোমরা জানো যে অ্যাকাউন্টসের তিনটে পার্ট আছে: ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর আজকে আমরা জাস্ট এই প্রথম পার্ট, যেটা অর্থাৎ বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টস এবং তার সঙ্গে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এই জায়গাটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। অর্থাৎ একদম অ্যাকাউন্টসের এবিসিডি বা অ আ ক খ যেটা বলে, অর্থাৎ ঠিক একদম প্রথম দিকটারই আমরা আলোচনা করছি। অ্যাকাউন্টস পড়তে গেলে তোমরা জানো প্রথমে কি আছে, প্রথমে আছে যে অ্যাকাউন্টিং এই শব্দটা, যেটাকে বাংলায় আমরা বলি হিসাব নিকাশকরণ। সেই হিসাব নিকাশকরণ কাকে বলে? দেখো, এই ডেফিনেশন রেখেছি আমরা যে অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং in a significant manner and in terms of money, transactions and events which are in part at least of a financial character and interpreting the results thereof. অর্থাৎ হিসাব নিকাশকরণ বলতে কি বলা হয়েছে? আর্ট অফ রেকর্ডিং, অর্থাৎ কিভাবে হিসাব নিকেশ লিখতে হয়, হিসাব নিকেশ কিভাবে রাখতে হয়, কিভাবে তার শ্রেণীবদ্ধকরণ করতে হয় এবং সেটাকে কিভাবে সংক্ষিপ্ত আকারে রাখা যায়। অর্থাৎ রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং একটা নির্দিষ্ট উপায়ে বা নির্দিষ্ট একটা পদ্ধতিতে, ঠিক আছে? এবং তার সঙ্গে হচ্ছে যে এই যে হিসাব নিকাশকরণ যেটি করা হয়, সেটা কিন্তু সবসময় অর্থের আকারে হিসাব নিকাশকরণটা করা হবে। বিভিন্ন যে লেনদেন, অর্থাৎ বিভিন্ন অর্থনৈতিক ঘটনা, সেগুলি এর মধ্যে থাকবে এবং কমপক্ষে সেগুলো যেন একটা ফিনান্সিয়াল ক্যারেক্টার, অর্থাৎ অর্থনৈতিক কোনো একটা ঘটনা তার মধ্যে যাতে আমরা প্রকাশ পাই, সেটা কিন্তু হিসাব নিকাশকরণের একটা বড় মাধ্যম হিসেবে দেখা যাবে। নেক্সট হচ্ছে দ্য ডেফিনেশন রিভিলস দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং। অর্থাৎ আমি এই যে হিসাব নিকাশকরণের যে আমরা এখানে সংজ্ঞাটা দেখলাম, সেখানে কিন্তু কতগুলো তার বৈশিষ্ট্য আছে। অর্থাৎ এই পার্টটার মধ্যে যেগুলো আমরা পাচ্ছি, ফার্স্ট ওয়ান দেখো, অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট, অর্থাৎ হিসাব নিকাশকরণ হচ্ছে একটি কলা। দ্বিতীয় বলা হয়েছে রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং। রেকর্ডিং মানে কি? লিপিবদ্ধকরণ। ক্লাসিফাইং মানে শ্রেণীবদ্ধকরণ এবং সামারাইজিং হচ্ছে সংক্ষিপ্তকরণ। অর্থাৎ যে সমস্ত হিসাব নিকাশের ধরো যে সমস্ত অ্যাকাউন্টসগুলো থাকে, যে সমস্ত হিসাবগুলো পরপর থাকে, তাকে প্রথমে আগে রেকর্ড করতে হয় কোনো খাতায় হোক বা কোনো হিসাবের কোনো বইতে, এবং সেখান থেকে সেটাকে ক্লাসিফাই করা হয়, অর্থাৎ বিভিন্ন হেডসের আন্ডারে আনা হয় এবং সেটাকে সামারাইজ করা হয়, অর্থাৎ সেগুলোকে একদম কনডেন্সড ফর্মে সংক্ষিপ্তকরণ করা হয়। থার্ড পয়েন্ট কি আছে? বলছে অ্যাকাউন্টিং রেকর্ডস ট্রানজাকশনস ইন টার্মস অফ মানি। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যে হিসাব নিকাশকরণটা করছি, সেটা কার ভিত্তিতে করছি? টাকার অঙ্কের ভিত্তিতে এই হিসাব নিকাশকরণটা লিপিবদ্ধ করা হয়। নেক্সট হচ্ছে নাম্বার 4, অনলি ট্রানজাকশনস অ্যান্ড ইভেন্টস অফ ফিনান্সিয়াল নেচার আর রেকর্ডেড। অর্থাৎ আমাদের যে সমস্ত ঘটনাগুলো আমরা এখানে লিপিবদ্ধ করি, সেগুলো সবগুলোই যেন অর্থনৈতিক প্রকৃতির হয়, অর্থাৎ যার মধ্যে কোনো আর্থিক লেনদেন নেই, সেই ধরনের কোনো ঘটনা হিসাব নিকাশকরণে লিপিবদ্ধ হয় না। অনলি ট্রানজাকশনস অ্যান্ড ইভেন্টস অফ ফিনান্সিয়াল নেচার আর রেকর্ডেড, কথাটার অর্থই হচ্ছে শুধুমাত্র লেনদেন এবং যেগুলো অর্থনৈতিক ঘটনা, শুধু সেগুলোই লিপিবদ্ধ হবে। আর লাস্টলি কি বলছে দেখো, 5 নম্বরে বলা হয়েছে ইন্টারপ্রিটিং দ্য রেজাল্টস অফ অ্যাকাউন্টস। ধরো অ্যাকাউন্টস তো আমরা লিখলাম, জার্নাল করলাম, লেজার করলাম, ট্রায়াল ব্যালেন্স করলাম, ব্যালেন্স শিট করলাম, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হলো। এরপর কি হয়? তারপর হয় আমাদের হিসাব নিকাশকরণের কাটাছেঁড়া, অর্থাৎ কতটা লাভ বা ক্ষতি হয়েছে, যেমন আমরা জানতে পারি একদিকে কিভাবে সেই লাভ বা ক্ষতি হয়েছে, ক্ষতি যদি হয় সেটাকে কিভাবে আরো কমানো যায়, ইত্যাদি বিভিন্ন ধরনের যে আমরা ফলাফল, হিসাব নিকাশকরণের যে ফলাফল, তার একটা ব্যাখ্যা আমরা সেখান থেকে পেতে পারি। তাহলে বুঝতেই পারছো, এই যে একটা বড় আমরা ডেফিনেশন এখান থেকে দেখতে পাচ্ছি, এই ডেফিনেশনের মধ্যে তাহলে এই 5টা পার্ট আমরা এখানে পেলাম। একটা হচ্ছে হিসাব নিকাশকরণ হচ্ছে একটি কলা। এখানে কি হয়, মানে যে হিসাব নিকাশকরণটা রেকর্ড করা হয়, তাকে ক্লাসিফাই করা হয় এবং তার সামারাইজেশন করা হয়। এবং থার্ড যেটা আমরা দেখছি, শুধুমাত্র অর্থের আকারেই কিন্তু এই বিভিন্ন লেনদেনগুলো রেকর্ড করা হয়। চতুর্থ কি বলছে না, এই যা সমস্ত লেনদেন হয় বা যে সমস্ত ঘটনাগুলি রয়েছে, সেগুলো সবই যেন অর্থনৈতিক
তার যেন একটা মানে তার একটা অর্থনৈতিক প্রকৃতি সেখানে সবসময় যেন বহাল থাকে, সেই ধরনের ঘটনাগুলি সেখানে লিপিবদ্ধ হবে। আর লাস্টে বলা হয়েছে যে অ্যাকাউন্টসটা মেনটেন হলো সেই অ্যাকাউন্টসটা মেনটেন করার পর আলটিমেট তার থেকে কি রেজাল্ট আমরা পাই, না সেখানে লাভ বা ক্ষতি হলে সেটা কিভাবে হয়েছে, কতটা পরিমাণে হয়েছে, এবং যদি ক্ষতি হয়ে থাকে ক্ষতির পরিমাণ কিভাবে আরো কমিয়ে আনা যায়, এবং অতিরিক্ত পরিমাণে যদি লাভ দেখা যায় তার কি কারণ ছিল ইত্যাদি বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন আমরা তার মাধ্যমে পেতে পারি। নেক্সট দেখো, বুক কিপিং। আমরা জানি যে অ্যাকাউন্টিং এর আগে আসে কি বুক কিপিং, যাকে হিসেব বই বলে আমরা সাধারণত বলি। এই বুক কিপিং কি নিয়ে জড়িত, না বুক কিপিং ইজ কনসার্নড উইথ টেকনিক্স অফ রেকর্ডিং, অর্থাৎ হিসেব নিকেশ যে লেখার যে কৌশল সেইটাই হচ্ছে বুক কিপিং এর সঙ্গে যুক্ত। দ্য ট্রানজাকশন সামারাইজিং দ্য রেকর্ডেড ডেটা অ্যান্ড প্রিপেয়ারিং দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস। ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কাদের বোঝাচ্ছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর বোঝাচ্ছে ব্যালেন্স শিটকে। তার সঙ্গে বলা হয়েছে ইট ইজ মোর ক্লারিক্যাল ইন নেচার। অ্যাকাউন্টেন্ট আর বুক কিপার দুজনে কিন্তু এক নয়। প্রথম ধাপের কাজ হচ্ছে বুক কিপার, বুক কিপারের কাজ শেষ হলে তারপরে হয় অ্যাকাউন্টেন্টের কাজ। বুক কিপিং ইজ কনসার্ন উইথ টেকনিক্স অফ রেকর্ডিং। একটা হিসেব খাতায় লিখতে গেলেও তার কিছু কিছু বিধিবদ্ধ কিছু কতগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো মেনে এই লেনদেনগুলো লেখা হয়, তাকে সংক্ষিপ্ত করা হয়, এবং যে সমস্ত ডেটাগুলো রেকর্ড করা হয় তার মাধ্যমে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়। অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে তোমরা বুঝতেই পারছো যাকে বলছে প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট। তাহলে এই যে প্রাথমিক যে কাজটুকু, এই প্রাথমিক কাজটুকু করে কে, প্রাথমিক কাজটুকু করে বুক কিপার। বুক কিপারের কাজ মূলত হচ্ছে একটা করণিকের কাজের সমতুল, ক্লারিক্যাল নেচার। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টিং। দেখো এই কথাটা বলা হয়েছে যে অ্যাকাউন্টিং কথাটা আমি একটু আগে যেটা বলছিলাম যে অ্যাকাউন্টিং ইজ এ ওয়াইডার টার্ম অ্যান্ড ইনক্লুডস বুক কিপিং। অর্থাৎ যিনি অ্যাকাউন্টেন্ট হবেন তাকে যেমন বুক কিপিং এর কাজ জানতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাকে অ্যাকাউন্টিং যে জব সেটাও তাকে জানতে হবে। অর্থাৎ বুক কিপারের পরের স্টেজ হচ্ছে অ্যাকাউন্টেন্টের কাজ। অ্যাকাউন্টিং ইজ এ ওয়াইডার টার্ম অ্যান্ড ইনক্লুডস বুক কিপিং, ঠিক আছে। ইন অ্যাডিশন টু কিপিং বুকস, accounting is also concerned with analysis and interpretation of financial data. This is also clear from the definition of accounting given above. আমরা এর আগের পেজে অ্যাকাউন্টিং এর ডেফিনেশন দিয়েছিলাম, সেই ডেফিনেশন থেকে আমরা কি পেলাম, না এই বুক কিপিং এর যে কাজ অর্থাৎ বুক কিপার যে কাজটা করে তারপরেও অ্যাকাউন্টিং এর কাজের সঙ্গে কি যুক্ত রয়েছে, না সেটার বিশ্লেষণধর্মী যে কাজ, যে অ্যাকাউন্টসে এই সারা বছরে আমাদের বা ধরো নির্দিষ্ট কতগুলো মাসের জন্য আমরা যে হিসেবটা রেখেছি সেখানে কোন কোন ধরনের কাজ হয়তো আমাদের সেখানে হয়তো আরো করা প্রয়োজন ছিল, অর্থনৈতিক কোন ধরনের কাজগুলো হয়তো করা যায়নি, বা আমাদের কোন কোন ক্ষেত্রে হয়তো আমাদের সেখানে লোকসানের আমরা ভাগিদার হয়েছি, বা হয়তো যদি অতিরিক্ত মুনাফা ঘটে কিভাবে হলো, এই সমস্ত অ্যানালিটিক্যাল যে দিকটা অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ফিনান্সিয়াল ডেটা, বিভিন্ন যে অর্থনৈতিক যে ডেটা যেগুলো আমরা পাই সেই ডেটাগুলোর থেকে নানা রকম ভাবে আমরা তার ইন্টারপ্রিটেশন অর্থাৎ ব্যাখ্যা পাই। কিভাবে পাই, যেমন তোমরা করেছো দেখো রেশিও অ্যানালিসিস। এই রেশিও অ্যানালিসিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের ব্যবসার যে সম্পদ বা দায় তার অনুপাত কত, ঠিক আছে, বা ইন্টারনাল এক্সটার্নাল লোনের অনুপাত কত। আমরা করেছি কারেন্ট রেশিও, তারপর লিকুইড রেশিও ইত্যাদি বিভিন্ন ধরনের, বা ডেট ইকুইটি রেশিও, অর্থাৎ ব্যবসার যে কি পরিমাণে মালিকানা রয়েছে, ইকুইটিস রয়েছে এবং তার এগেনস্টে কতটা লোন রয়েছে তার যে অনুপাত, এই সমস্তগুলো আমরা এই ফিনান্সিয়াল ডেটা থেকে আমরা তার মাধ্যমে পেতে পারি। সেই জন্য বলছে যে অ্যাকাউন্টিং এর যে ডেফিনিশন দেওয়া হয়েছে তার মাধ্যম থেকে আমরা কিন্তু যেগুলো আলোচনা করলাম সেগুলো সহজেই আমরা পেতে পারি। ইন শর্ট, লাস্টলি কি বলছে দেখো, ইন শর্ট অ্যাকাউন্টিং ইজ ডিস্টিংগুইশড ফ্রম বুককিপিং primarily by its analytical and interpretative functions. অর্থাৎ খুব সংক্ষেপে অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে বুককিপিং এর কাজের থেকে কোথাও না কোথাও তার একটা ডিস্টিংশন রয়েছে, পার্থক্য রয়েছে। প্রাথমিকভাবে সেটা হচ্ছে বিশ্লেষণাত্মক এবং সেটা হচ্ছে তার ব্যাখ্যাধর্মী যে কাজ, সেইটাই হচ্ছে বুককিপারের সঙ্গে অ্যাকাউন্টেন্টের কাজের বেসিক ডিফারেন্স। ক্লিয়ার? আচ্ছা দেখুন পরেরটা হচ্ছে আমরা আসছি
এরপরে রয়েছে অ্যাকাউন্টিং পারফর্মস দ্য ফলোয়িং ফাংশনস। তাহলে কি কি কাজ করে অ্যাকাউন্টেন্ট সেগুলো আমরা পরপর একটু জেনে নিই। প্রথমে হচ্ছে রেকর্ডিং অর্থাৎ লিপিবদ্ধকরণ, তারপর হচ্ছে কমিউনিকেটিং অর্থাৎ কমিউনিকেশন বা যোগাযোগ, থার্ড হচ্ছে মিটিং লিগ্যাল রিকোয়ারমেন্টস অর্থাৎ একজন অ্যাকাউন্টেন্ট যখন অ্যাকাউন্টসের কাজ করেন সেখানে আইন কিন্তু ভীষণভাবে জড়িত, অর্থাৎ বিধিবদ্ধ যে সমস্ত দিকগুলো রয়েছে সেইগুলো মেনেই, অর্থাৎ তোমরা জানো কোম্পানিস অ্যাক্ট আছে, ফ্যাক্টরিস অ্যাক্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটস অ্যাক্ট আছে, বিভিন্ন ধরনের অ্যাক্টগুলোর সম্বন্ধে কিন্তু পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট আছে, পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট আছে, এই যে বিভিন্ন ধরনের যে আইনগুলো আছে একজন অ্যাকাউন্টেন্টকে কম বেশি এগুলো সম্বন্ধে কিন্তু জানার প্রয়োজন হয়। অর্থাৎ আইনের বিভিন্ন তার ঘেরাটোপের মধ্যে থেকেই তাকে কিন্তু হিসাব নিকেশকরণটা করতে হয়। কোম্পানিস অ্যাক্ট তোমরা জানো 1956 সালে প্রথম হয়েছিল, যেটা পরবর্তীকালে 2013 সালে সেটা সংশোধিত হয়। তাহলে এই সমস্ত আইন মেনেই একজন অ্যাকাউন্টেন্ট কিন্তু তার অ্যাকাউন্টস মেনটেন করার কাজটা করেন। ইন্টারপ্রিটিং হচ্ছে কি? ইন্টারপ্রিটিং হচ্ছে তার ব্যাখ্যা, অর্থাৎ অ্যাকাউন্টসের টোটাল যে কাজটার পরে একজন মালিক অবশ্যই তার অ্যাকাউন্টেন্টের কাছ থেকে জানতে চাইবেন যে আমার কেন এবারে মুনাফার পরিমাণ কমে গেল, বা কোন কোন খাতে আমার মুনাফার পরিমাণ কমেছে, বা যদি বৃদ্ধি পায় তাহলে কিভাবে সেটা বৃদ্ধি পেল। হ্যাঁ, বিভিন্ন দিকগুলো তুলে ধরার ক্ষেত্রে একজন অ্যাকাউন্টেন্টের বিশেষ ভূমিকা থাকে। অ্যাকাউন্টেন্ট এই ইন্টারপ্রিটেশনের কাজটা করেন, অর্থাৎ রেকর্ডিং, কমিউনিকেটিং, মিটিং লিগ্যাল রিকোয়ারমেন্টস অ্যান্ড লাস্টলি হচ্ছে ইন্টারপ্রিটিং। এই চারটে মনে রাখবে একজন হিসাব নিকাশকরণের কাজের বা তার ভূমিকার মধ্যে পড়ে। এরপরে আসছি আমরা ফিল্ডস অফ অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটি। হ্যাঁ, অর্থাৎ হিসাব নিকাশকরণের যে কাজকর্মের মধ্যে কোন কোন ফিল্ডগুলো জড়িত। অ্যাকাউন্টেন্টস পারফর্ম মেনি ডাইভার্স সার্ভিসেস, অ্যাকাউন্টেন্টস পারফর্ম মেনি ডাইভার্স সার্ভিসেস অ্যান্ড আর এনগেজড ইন ভেরিয়াস টাইপস অফ অ্যাক্টিভিটিস ইন দ্য ফিল্ড অফ অ্যাকাউন্টিং। অর্থাৎ বিভিন্ন ধরনের কাজের সঙ্গে অ্যাকাউন্টেন্ট কিন্তু যুক্ত থাকেন, এবং এগুলো তিনি বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং এর যে ফিল্ড রয়েছে, অ্যাকাউন্টিং এর ফিল্ড বলতে যেমন তোমাদের একটু আগেই বলেছি বুক কিপিং, তারপরে তোমার হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই যে বিভিন্ন যে স্টেপগুলো, এই বিভিন্ন ধরনের কাজের সঙ্গেই কিন্তু অ্যাকাউন্টেন্টের কিন্তু বড় একটা ভূমিকা থাকে। হ্যাঁ, আচ্ছা, দেয়ার আর three major fields of accounting activity: public accounting, private accounting and government accounting. পাবলিক অ্যাকাউন্টিং বলতে পাবলিক অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটি বলতে কোনটাকে বোঝায়? পাবলিক অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটি বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে যে একজন ধরো অ্যাকাউন্টেন্ট, তার নিজস্ব একটা ফার্ম থাকতে পারে, তিনি সেই ফার্মের তার যে অ্যাকাউন্টিং ফার্ম তার মাধ্যমে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারেন, দ্যাট ইজ কল্ড এটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্টিং। কি প্রাইভেট অ্যাকাউন্টিং মানে হচ্ছে যে তিনি হয়তো কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে হয়তো তার অ্যাকাউন্টসটা মেনটেন করেন, অর্থাৎ তার বেতনভুক কর্মচারী হিসেবে কাজ করতে পারেন, অর্থাৎ সেক্ষেত্রে আমরা তাকে বলবো প্রাইভেট অ্যাকাউন্টিং। আর গভর্নমেন্ট অ্যাকাউন্টিং কি না, সরকারি যে সমস্ত হিসেব নিকেশকরণ তার পুরো দায়িত্বে যখন কোনো একজন অ্যাকাউন্টেন্ট কাজ করেন, তিনি সরকারি বেতনভুক কর্মচারী হিসেবে করতে পারেন বা কোনো অন্য কোনো পদে বহাল হয়েও তিনি এই ধরনের কাজ করতে পারেন, তখন তাকে আমরা বলবো গভর্নমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টেন্টের কাজের যে মানে যে পরিধি তার মধ্যে তিন রকমের আছে। একটা আমরা জানলাম পাবলিক অ্যাকাউন্টিং, একটা হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্টিং, আর একটাকে বলছে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং। পাবলিক অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কি হচ্ছে, সেপারেট ফার্ম ওপেন করে যদি অ্যাকাউন্টস মেনটেন করার কোনো কাজ করেন তখন তাকে বলা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টিং। প্রাইভেট অ্যাকাউন্টিং হচ্ছে কোনো প্রাইভেট ফার্মের হয়ে বা প্রতিষ্ঠানের হয়ে যখন সে কোনো অ্যাকাউন্টস মেনটেন করছে তার বেতনভুক কর্মচারী হিসেবে, প্রাইভেট অ্যাকাউন্টিং। আর গভর্নমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে সরকারি হিসাব নিকাশকরণের ক্ষেত্রে যে সমস্ত অ্যাকাউন্টেন্ট সেই কাজটাকে দেখভাল করেন, হ্যাঁ, তাকেই আমরা, সেটা বেতনভুক কর্মচারী হিসেবেও হতে পারেন, তখন তাকে আমরা বলবো গভর্নমেন্ট অ্যাকাউন্টিং। নেক্সট দেখো বলছে ইন অ্যাকাউন্টিং দ্য রিসোর্সেস ওনড বাই এ বিজনেস আর কল্ড অ্যাসেটস। আমরা অ্যাসেটস আর লায়াবিলিটিস এইগুলো আমরা পড়ে এসেছি। অ্যাসেট মানে সম্পদ বাংলায় আমরা জানি, আর লায়াবিলিটিসকে আমরা বলি বাংলায় দায় বা দেনা। ঠিক আছে, এখানে কিন্তু আমরা ঠিক
লায়াবিলিটিস কথাটা ডাইরেক্ট ইউজ করছি না, এখানে ইকুইটিস বলা হচ্ছে। ইকুইটিস মানে হচ্ছে ওনারশিপ বা মালিকানা। অর্থাৎ হিসাব নিকাশ করানোর ক্ষেত্রে দ্য রিসোর্সেস ওন্ড বাই এ বিজনেস, একটা কারবার, এখানে বিজনেস মানে ব্যবসা বলবে না, ব্যবসা বিজনেস মানে এখানে কারবার। একটা কারবার যে সম্পদের মালিকানা বহন করে, অর্থাৎ যে সমস্ত সম্পদের একটা কারবারের ওনারশিপের মধ্যে থাকে তাকে আমরা বলছি অ্যাসেট। ঠিক আছে, তাহলে সম্পদ, কারবারের সম্পদই হচ্ছে কারবারের কি, তার নিজস্ব সম্পত্তি, এবং সেটাই হচ্ছে কারবারের রিসোর্স। অ্যান্ড দ্য ক্লেমস অফ ভেরিয়াস পার্টিজ এগেনস্ট দিস অ্যাসেটস, অর্থাৎ যা একটা কারবারের সম্পত্তি থাকে তার ঠিক বিপরীতে কিন্তু সমপরিমাণ দেখা যায় কি যে এই অ্যাসেটসের এগেনস্টে কিছু ওনারশিপ রয়েছে, সেই ওনারশিপকে বলা হচ্ছে ইকুইটিস। বোঝা গেল? অর্থাৎ তোমার অ্যাসেটস, তার বিপরীতে রয়েছে ইকুইটিস। যদি 1 লক্ষ টাকা যদি কোনো প্রতিষ্ঠানের, খুব ছোট্ট অ্যামাউন্ট দিয়ে বলছি, 1 লক্ষ টাকা যদি কোনো অ্যাসেট থাকে কোনো প্রতিষ্ঠানের, ঠিক তার অপোজিটে ইকুইটিসের পরিমাণও থাকবে 1 লক্ষ টাকা। কনসিকুয়েন্টলি দ্য ইকুয়েশন শোয়িং দ্য রিলেশন বিটুইন অ্যাসেটস অ্যান্ড ইকুইটিস উইল রিড অ্যাজ ফলোস। ফলত কি হচ্ছে, যে সম্পর্কটা অ্যাসেট আর ইকুইটির মধ্যে আমরা দেখাতে পারি, দ্যাট মিনস অ্যাসেটস ইকুয়াল টু ইকুইটিস। তোমাদের একটু আগেই বলেছি, যদি প্রতিষ্ঠানের 1 লক্ষ টাকা অ্যাসেট হয় তাহলে ইকুইটিসের পরিমাণ কত হবে, সেম 1 লক্ষ টাকা। যদি 1 কোটি টাকা হয় অ্যাসেট, তাহলে ইকুইটিসের পরিমাণ হবে 1 কোটি টাকা। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য ইকুইটিস আর অফ 2 টাইপস। তাহলে এই ইকুইটিস হচ্ছে 2 রকমের। কি কি না, লায়াবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল। লায়াবিলিটিস মানে দায় বা দেনা, আর ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। মূলধন এবং দায় বা দেনা এই দুটোকে মিলে ইকুইটিস কথাটাকে বলা হয়। ইকুইটিসকে 2 ভাগে ভাগ করা হয়। এখন লায়াবিলিটিস কোনটাকে বলবো না, লায়াবিলিটিস রিপ্রেজেন্ট দ্য ক্লেমস অফ আউটসাইডার্স অন দ্য অ্যাসেটস অফ দ্য বিজনেস। অর্থাৎ ওই কারবারের যে সম্পত্তি রয়েছে তার ওপর যারা কারবারের আউটসাইডার, অর্থাৎ তৃতীয় যারা ব্যক্তি প্রতিষ্ঠান, তার ওপর যে দাবি রয়েছে সেটাকে বলা হয় লায়াবিলিটিস, অর্থাৎ দায় বা দেনা। ঠিক আছে, ধরো একটা বিল্ডিংকে তোমার বন্ধক রেখে হয়তো 1 কোটি টাকা লোন নেওয়া হয়েছে, তাহলে ওই যে 1 কোটি টাকা যারা লোন দিয়েছেন তাদের কিন্তু ওই লোনের টাকার উপর, ওই বিল্ডিং এর উপর তার কিন্তু দাবি রয়েছে। অর্থাৎ 1 কোটি টাকা যদি মেটানো না যায় সময় মতন, তাহলে কিন্তু ওই বিল্ডিং এর উপর আউটসাইডার কিন্তু ক্লেম করতে পারেন। ঠিক আছে, তার উপর কিন্তু তাদের ওনারশিপ চলে আসতে পারে। তাই বলেছে লায়াবিলিটিস রিপ্রেজেন্ট দ্য ক্লেমস অফ আউটসাইডার্স অন দ্য অ্যাসেটস অফ দ্য বিজনেস। তাহলে সম্পত্তির, কারবারের যে সম্পত্তি রয়েছে তার উপর তৃতীয় ব্যক্তির বা বহির কোনো প্রতিষ্ঠানের তার যে দাবি বা দায়, সেটি কি বলা হচ্ছে লায়াবিলিটি। These outsiders include everyone other than the owners of the business. অর্থাৎ কারবারের যিনি মালিক বা যারা মালিক রয়েছেন তারা বাদ দিয়ে অন্যান্য যারা রয়েছেন, ঠিক আছে, তাদের সবকে আমরা এখানে বলছি আউটসাইডার্স। ঠিক আছে, আউটসাইডার মানে শুধু কারবারের মালিক বাদ দিয়ে আর যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই আউটসাইডারের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন এক্সাম্পল হিসেবে বলেছে ক্রেডিটার্স, বাংলা হচ্ছে পাওনাদার, ডিবেঞ্চার হোল্ডার্স, ঠিক আছে, যারা ডিবেঞ্চারের ক্রেতা, ব্যাংক ইত্যাদি। মূলত এরাই কোনো ব্যবসাকে বা কোনো কারবারকে অনেক সময় ঋণ দেন। ঠিক আছে, যে পরিমাণ ঋণ দেন তার ফলত সেই যারা ঋণদাতা তাদের কিন্তু ওই কারবারের সম্পত্তির উপর তাদের একটা কিন্তু ক্লেম, অর্থাৎ দাবি দেওয়া থাকে, এবং সেটিকে আমরা বলছি লায়াবিলিটিস। ক্যাপিটাল কাকে বলে? ক্যাপিটাল রিপ্রেজেন্টস দ্য ক্লেমস অফ দ্য ওনার্স অফ দ্য বিজনেস অন দ্য অ্যাসেটস। মূলধন কাকে বোঝায় না, কোনো কারবারের সম্পত্তির ওপর যে মালিকানা, কোনো কারবারের সম্পত্তির যে মালিকানা তার উপর কি হয়, যে দাবি বা দাবি দেওয়া রয়েছে সেটাকেই মূলধন বলতে, সেটাকে রিপ্রেজেন্ট করা হয়। বা মূলধন বলতে তাকেই আমরা বুঝি। তাহলে ক্যাপিটাল হচ্ছে কিন্তু, ক্যাপিটাল কিন্তু বিজনেসে অ্যাসেট না, এটা মনে রাখবে। ক্যাপিটাল হচ্ছে তোমার লায়াবিলিটির মধ্যে একটা পড়ে। অর্থাৎ লায়াবিলিটির সাইডে আমরা ক্যাপিটালকে দেখবে প্রথমেই ব্যালেন্স শিটে আমরা লিখি। কেন না, ক্যাপিটাল হচ্ছে যে কারবারের সম্পত্তির উপর যে মালিকানার তার উপর যে দাবি দেওয়া সেটিকে বলা হচ্ছে ক্যাপিটাল। Thus, the above accounting equation
ক্যান বি রিকাস্ট অ্যাজ ফলোস। তাহলে এইভাবে কি হচ্ছে যে যত তোমার হিসাব নিকাশকরণের যে সমীকরণগুলো রয়েছে তাকে কিন্তু এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু ইকুইটিস, সম্পদ সমান হচ্ছে মালিকানা, আর এই অ্যাসেটকে আবার আমরা এইভাবেও লিখতে পারি লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল। অর্থাৎ ইকুইটি কথাটা মানেই হচ্ছে দায় বা দেনা এবং মূলধন। তাহলে দায় বা দেনা প্লাস মূলধন সমান হচ্ছে সম্পদ। ঠিক আছে, এই তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম? দেখো, এখান থেকে আমরা জানতে পারলাম যে ইকুইটিস কাকে বলে, আমরা এর মাধ্যমে আমরা কি কি জানতে পেরেছি যে অ্যাসেট আমরা কাদের বলবো, আমরা জানতে পেরেছি যে অ্যাসেটস ইকুয়াল টু ইকুইটিস, এটা সবসময় হতে হয়, এবং ইকুইটিসকে আবার দুভাবে ভাগ করা হয়, একটা লায়াবিলিটিস আর একটা ক্যাপিটাল। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা এর মাধ্যমে জানলাম। পরের পেজে আসছি, দেখো পরের পেজে বলছে দ্য রুলস অ্যান্ড কনভেনশনস অফ অ্যাকাউন্টিং are commonly referred to as its principles, are described by terms like concepts and convention. Concept and convention of accounting, এই যে কথাটা, ঠিক আছে, বিভিন্ন হিসেব নিকেশকরণের ব্যবসায়ের বিভিন্ন হিসেব নিকেশকরণের বিভিন্ন প্রথা বা বিভিন্ন মতবাদ ইত্যাদি রয়েছে। তো যে সমস্ত তত্ত্ব বলো, প্রথা বলো বা মতবাদ রয়েছে, সেগুলো কি হচ্ছে না একটা হিসেব নিকেশকরণের এই প্রথা পদ্ধতিগুলো মেনেই বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কি করে, তারা হিসেব রক্ষণ করেন। দেয়ার ইজ এ ডিফারেন্স অফ ওপিনিয়ন অ্যাজ টু দ্য মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য টার্মস কনসেপ্ট অ্যান্ড কনভেনশন। অর্থাৎ এই শব্দগুলো, কনসেপ্ট অর্থাৎ ধারণা এবং কনভেনশন মানে হচ্ছে যেটা প্রথা, এই কনসেপ্ট কনভেনশন এই সমস্ত টার্মগুলোর মধ্যে কিন্তু তার অর্থবহ কিছু কিছু পার্থক্য আমরা দেখি। The term concept is used to mean necessary accounting assumption upon which accounting is based. বিভিন্ন প্রতিষ্ঠান তারা যে হিসেব নিকাশকরণ যেগুলো মেনে চলে সেগুলো কিন্তু কতগুলো অনুমান ভিত্তিক, হিসাব নিকাশকরণের কতগুলো অনুমানের উপর ভিত্তি করে, ঠিক আছে, যে সমস্ত হিসাব রক্ষণ পদ্ধতি মেনে চলা হয় তাকে এখানে কিন্তু কনসেপ্ট কথাটা বলতে বোঝানো হয়েছে। Whereas the term convention is used to signify customs or traditions as a guide to the preparation of accounting statements. অর্থাৎ অ্যাকাউন্টিং স্টেটমেন্ট বা হিসাব নিকাশকরণের যে সমস্ত বিবৃতিগুলো যখন তৈরি করা হয় তার গাইড হিসেবে কি হয় না চিরাচরিত যে সমস্ত প্রথা পদ্ধতি যার চলছে, হ্যাঁ, সেগুলো কি সাধারণত কনভেনশন কথার মাধ্যমে বোঝানো হয়। অর্থাৎ দীর্ঘ সময় ধরে যে নিয়ম রীতি মেনে হিসেব নিকাশকরণ করা হয়ে থাকে তাকে এখানে বলা হয়েছে কনভেনশন। এবারে দেখো আসছি অ্যাকাউন্টিং কনসেপ্ট, বিভিন্ন কনসেপ্টগুলো নিয়ে। প্রথমেই আসছি যে বিজনেস এন্টিটি কনসেপ্ট, অর্থাৎ বাংলায় বলে কারবারের সত্তার ধারণা। কারবারের সত্তার ধারণা, এই সত্তার ধারণা বলতে কি বোঝায় না অ্যাকাউন্টিং অ্যাজিউমস দ্যাট এ বিজনেস ইজ সেপারেট and distinct from the person or persons who own it. ভালো করে এই জিনিসটা মনে রাখো, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার ভীষণ সম্ভাবনা যে কারবারি সত্তার ধারণা বলতে কি বোঝো বা কাকে বলে। তাহলে আমরা কি বলবো না হিসেব নিকেশকরণের যে ধারণায় আমরা দেখছি যে একটা কারবারকে তার মালিকের থেকে অর্থাৎ যে তার ব্যক্তি মালিক বা অনেকগুলো মালিক হতে পারে যাদের হাতে ওনারশিপ রয়েছে তার থেকে যখন পৃথক বলে যখন ধরা হয়, অর্থাৎ কারবার আলাদা, কারবারে মালিক আলাদা, দুজনকে আলাদা ব্যক্তি হিসেবে ধরা হয়, তখন সেই ধারণাকে বলা হচ্ছে কারবারি সত্তার ধারণা বা ইংলিশে বলা হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট। Accounts are kept for the business entities as distinguished from its owners. অর্থাৎ যে কথাটা একটু আগেই বললাম যে মালিকদের থেকে কারবারের যে সত্তাগুলো রয়েছে, ঠিক আছে, তার একটা পৃথকীকরণ করা হয় কোন কনসেপ্টের মাধ্যমে, বিজনেস এন্টিটি কনসেপ্টের মাধ্যমে। অর্থাৎ বিজনেস আর বিজনেসম্যান দুজন আলাদা, ঠিক আছে। বেশ, পরেরটায় আমরা আসি। দেখো দ্বিতীয় বলেছে যে মানি মেজারমেন্ট কনসেপ্ট, অর্থাৎ অর্থের পরিমাপ ধারণা। অর্থের পরিমাপ ধারণা বলতে কি বলছে, অ্যাকাউন্টিং রেকর্ডস অনলি দোজ ফ্যাক্টস দ্যাট ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ মানি অনলি। অর্থাৎ একটু আগেই তোমাদের আলোচনা করছিলাম
যে অ্যাকাউন্টিংয়ে যখন ডেফিনেশনগুলো আমরা বলছিলাম তখন বলছিলাম যে তার কতগুলো ফিচার্স আছে। তার মধ্যে একটা ফিচার্স হচ্ছে যে যখনই হিসেব নিকেশকরণ লিপিবদ্ধ করা হবে একমাত্র সেই ঘটনাগুলোই তুলে ধরা হবে যেগুলো নাকি অর্থের আকারে বিবেচিত হয়, অর্থাৎ যেটাকে টাকার অঙ্কে মাপা যায়। টাকার অঙ্কে যদি পরিমাপ করা না যায় তাহলে কিন্তু সেটা হিসাব নিকেশকরণের আওতায় আসে না। বোঝা গেল? তাহলে এটাকে বলছে অর্থের পরিমাপ ধারণা, বা ইংলিশে বলছে মানি মেজারমেন্ট কনসেপ্ট। তোমাদের এগুলো কিন্তু আসবে, যে যেমন একটু আগেই বললাম যে এনটিটি কনসেপ্ট বা মানি মেজারমেন্ট কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, কস্ট কনসেপ্ট, ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, এরকম বিভিন্ন টাইপের যে কনসেপ্ট সেগুলো কিন্তু জাস্ট ডেফিনেশন 4টে অপশনের মাধ্যমে তুলে ধরা হবে। তাহলে অ্যাকাউন্টিং রেকর্ডস অনলি দোজ ফ্যাক্টস, তাহলে অ্যাকাউন্টিং রেকর্ডের মাধ্যমে ওই ফ্যাক্টগুলোকেই তুলে ধরা হয় যাকে নাকি আমরা টাকার অঙ্কে পরিমাপ করতে পারি বা প্রকাশ করতে পারি। নেক্সট দেখো গোয়িং কনসার্ন কনসেপ্ট। একবার স্কুল সার্ভিসে অতীতে এসছিল এখান থেকে প্রশ্ন যে চলমান প্রতিষ্ঠানের ধারণা বলতে কি বোঝায়। হ্যাঁ, হোয়াট ইজ গোয়িং কনসার্ন কনসেপ্ট? বলছে অ্যাজ পার দিস কনসেপ্ট অ্যাকাউন্টিং অ্যাজিউমস দ্যাট the business will continue to operate for an indefinitely long period in the future unless there is a good evidence to the contrary. অর্থাৎ এই ধ্যান ধারণা অনুসারে বলা হচ্ছে যে হিসেব নিকেশকরণ ধরে নেওয়া হয় যে এটা কিন্তু যে কোনো কারবারে হিসেব নিকেশকরণ অনন্তকাল ধরে, অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, ভবিষ্যতে এটা একটা অনির্দিষ্টকাল সময় ধরে চলতে থাকবে। তার কারণ হচ্ছে যে সাধারণতভাবে আমরা কারবার যেটা করি সেটা একদিন করেই থেমে যায় না, বা কয়েক ঘন্টা করে বা কিছু দিনের জন্য আমরা সাধারণত করি না। আমরা সাধারণতভাবে যখন কোনো কারবারে নামি তখন আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য থাকে সেটা অনির্দিষ্টকাল ধরে সেই কারবারটিকে রান করানোর। তাহলে যে ধারণা মেনে এই ধরনের কনসেপ্টটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা কি বলা হয়েছে? গোয়িং কনসার্ন কনসেপ্ট। অর্থাৎ কিছুদিনের জন্য নয় বা কিছু সময়ের জন্য নয়, অনির্দিষ্টকালের জন্য হিসেব নিকেশকরণ আমাদের কার্যকর করতে হবে। কারণ একটা ব্যবসা বা একটা কারবার সেটা কিন্তু লং পিরিয়ড সেটা রান করবে। এইটাকে আমরা যখন মাথায় রেখে যখন হিসেব নিকেশকরণের কাজটা করি সেই কনসেপ্টকে বলা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা, বা ইংলিশে বলা হয় গোয়িং কনসার্ন কনসেপ্ট। নেক্সট আসছি দেখো কস্ট কনসেপ্ট। ঠিক আছে? কস্ট কনসেপ্ট মানে হচ্ছে মূল্যের ধারণা, বা অনেক সময় অনেক বইতে লেখা আছে দেখবে দামের ধারণা। ঠিক আছে? বা কস্টের অ্যাকচুয়ালি অরিজিনালি বাংলা হচ্ছে ব্যয় ধারণা। এটা কি বলছেন? দিস কনসেপ্ট স্টেটস দ্যাট অ্যান অ্যাসেট ইজ রেকর্ডেড অ্যাট ইটস অ্যাকচুয়াল কস্ট অ্যান্ড দিস কস্ট ইজ দ্য বেসিস অফ অল সাবসিকুয়েন্ট অ্যাকাউন্টিং ফর দ্য অ্যাসেট। অর্থাৎ এই ধ্যান ধারণা অনুযায়ী, হিসাব নিকাশকরণের এই ধ্যান ধারণা অনুযায়ী বলা হয়েছে যে সবসময় কারবারের সম্পত্তিগুলোকে লিপিবদ্ধ করতে হবে তার আদর দামে। অ্যাকচুয়াল কস্ট কথাটা মানে মনে রাখবে কখনোই কিন্তু তার পারচেস কস্টকে বলছে না, পারচেসিং প্রাইসকে বলছে না, কেনা দামে বলছে না। তার যেটা আদত মূল্য, অ্যাকচুয়াল যেটা তার দাম, সেটাকেই একমাত্র এখানে মেনটেন করতে হবে। অ্যান্ড দিস কস্ট ইজ দ্য বেসিস অফ অল সাবসিকুয়েন্ট অ্যাকাউন্টিং ফর দ্য অ্যাসেট। ধরো আমি একটা উদাহরণ হিসেবে বলি, আমি 10,000 টাকা দিয়ে কোনো একটা ফার্নিচার কিনেছি। ফার্নিচার কেনার পর তার যদি বছরে ধরে নেওয়া হয় 10% ডেপ্রিসিয়েশন হয়েছে, তার মানে 10,000 থেকে 1,000 টাকা বাদ গিয়ে পরের বছরে আমরা কত পাচ্ছি? 9,000 টাকা মূল্য পাচ্ছি। তাহলে কস্ট কনসেপ্ট অনুসারে আমাকে কিন্তু সেই ফার্নিচারের মূল্য 1 বছর বাদে গিয়ে 9,000 টাকাই লিখতে হবে, 10,000 টাকা নয়। ঠিক আছে? আবার ধরো আরো 10% যদি আমি তার পরের বছর গিয়ে ডেপ্রিসিয়েশন দেখাই, তার মানে 9,000-এর ওপর 10% মানে 900 টাকা বাদ দিয়ে সেই সময় কিন্তু সেই অ্যাসেটের মূল্য 8,100 টাকা দেখানো হবে। 9,000 মাইনাস 900 অর্থাৎ 8,100 টাকা। এটা কি বলা হচ্ছে? কস্ট কনসেপ্ট। কস্ট কনসেপ্ট মানে কখনোই মানে এটা যেন ভুল না হয়, এটা কেনা মূল্যটাকে বলছে না, ক্রয় মূল্যটাকে বলছে না। অর্থাৎ 10,000 টাকা দামের যে আমি ফার্নিচার কিনেছিলাম অতীতে, সেইটাকে কিন্তু বছরের পর বছর ধরে দেখানো যাবে না। তার যেটা আদত মূল্য অর্থাৎ সবকিছু বার্তার দিয়ে যেটা আসছে সেটাকেই দেখাতে হবে। দ্য কস্ট কনসেপ্ট ডাজ নট মিন দ্যাট অ্যাসেটস রিমেন অন দ্য অ্যাকাউন্টিং রেকর্ড অ্যাট দেয়ার অরিজিনাল পারচেস প্রাইস। যে কথাটা বললাম যে অরিজিনালি যে দামে কোনো একটা সম্পদ কেনা হয়েছে সেটাকে কখনোই কিন্তু কস্ট কনসেপ্ট কিন্তু তার মানে বোঝায় না।
ঠিক আছে। দিস অ্যাকচুয়াল কস্ট ফিগার ইজ সিস্টেমেটিক্যালি রিডিউসড ওভার ইটস লাইফ বাই এ প্রসেস কল্ড ডেপ্রিসিয়েশন। অর্থাৎ আমরা অবচয় জানি যে কোনো একটা স্থায়ী সম্পত্তি, দীর্ঘস্থায়ী সম্পত্তি যত দিন ব্যবহার হয় তার মূল্য ধীরে ধীরে কমতে থাকে। যে মূল্যটা কমে তাকে বাংলায় আমরা বলি অবচয়, ইংলিশে বলে ডেপ্রিসিয়েশন। তোমরা এটাও হয়তো জানো, বাড়ি, গাড়ি, মেশিন, ফার্নিচার এসবের ক্ষেত্রে এই ডেপ্রিসিয়েশন দেখা যায়। তাহলে আমরা প্রতি বছরের পর বছর তার যে পরিমাণ সেই সম্পদের নির্দিষ্ট যে ডেপ্রিসিয়েশন সেটাকে বাদ দিয়ে তার যে মূল্যটা আমরা পাই সেটাকে আমরা বলছি কি কস্ট কনসেপ্টে, সেটাই দেখানো হয়। নেক্সট হচ্ছে ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট। ঠিক আছে, ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট বাংলায় বলছে দ্বৈত সত্তার ধারণা। ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্টে কি বলা হচ্ছে? বলা হয়েছে এভরি ট্রানজাকশন এন্টেলস টু ফোল্ড এফেক্ট। প্রতিটি লেনদেনের কিন্তু কি থাকে, দুদিকের একটা এফেক্ট থাকে, টু ফোল্ড এফেক্ট, যার জন্য নাম দিয়েছে ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, দ্বৈত সত্তার ধারণা। অ্যান্ড দিস ইজ কল্ড ডুয়াল or double aspect or duality of a transaction। অর্থাৎ একটা লেনদেনের, আমরা প্রত্যেকেই জানি যে লেনদেনের কিন্তু কি থাকে না, দুটো দিক থাকে, একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড, তাই তো? যত পরিমাণ টাকার অঙ্কে ডেবিট হয় ঠিক সমপরিমাণই ক্রেডিট থাকে, এটা আমরা পড়ে এসেছি। তাহলে এই যে ডেবিট ক্রেডিট দুটো পার্ট একসাথে আমরা দেখাই যে কোনো ট্রানজাকশনের, এটাকেই বলা হচ্ছে ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, বা বাংলায় বলছে দ্বৈত সত্ত্বের ধারণা। প্রতিটা লেনদেনেরই কিন্তু এরকম দুটো দিক থাকে, এবং এই দুটো দিককেই আমরা বলছি কি বলছি না, এটাকে আমরা বলছি যে ডুয়ালিটি, বা বলা হচ্ছে ডাবল অ্যাসপেক্ট বা ডুয়াল অ্যাসপেক্ট অফ এ ট্রানজাকশন। দ্য সেট অফ রেকর্ডস বেসড অন দিস ডুয়ালিটি ইজ কল্ড ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুককিপিং। অর্থাৎ বুককিপিং এর দ্বৈত তকরারি দাখিলা পদ্ধতি, বা যেটাকে আমরা বলি যে দুই তরফা দাখিলা পদ্ধতি বলতে কাকে বোঝায়, এই প্রশ্ন যদি দেয় তাহলে বলবে প্রত্যেকটা লেনদেনের যখন আমরা লিপিবদ্ধ করি তার মধ্যে দুটো দিক থাকে, এক পক্ষ হয় দাতা আর এক পক্ষ হয় গ্রহীতা। ঠিক আছে, এক পক্ষ হয় গিভার আর এক পক্ষ হয় রিসিভার, দুটো পার্টি থাকে সবসময়। তাহলে এই যে দুটো দিক মেনে, অর্থাৎ আমরা গ্রাহকেরও যেমন হিসাব রাখি তেমন, বা দাতার থাকি, আবার গ্রহীতারও আমরা হিসেবটা আমরা মেনটেন করি। তাহলে এই যে দুটো দিক একসাথে হিসেব মেনটেন করা হচ্ছে, এটা কি বলা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। ডেবিট ক্রেডিট দুটো সাইডে লেখা হচ্ছে, এটা কি বলা হচ্ছে বুককিপিং এর ডাবল এন্ট্রি সিস্টেম। অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট total assets must be equal to the claims of various parties against these assets। অর্থাৎ এই ধারণা অনুযায়ী, ঠিক আছে, কি বলছে, টোটাল অ্যাসেটস মাস্ট বি ইকুয়াল টু দ্য ক্লেমস অফ ভেরিয়াস পার্টিস এগেনস্ট দিস অ্যাসেটস। অর্থাৎ মোস্ট অ্যাসেট আর মোস্ট লায়াবিলিটি, মানে দুটো সাইডই সবসময় কিন্তু সেম হবে। অর্থাৎ টোটাল যে অ্যাসেটস আর টোটাল লায়াবিলিটি সবসময় একই রকম হবে। মাস্ট বি ইকুয়াল টু দ্য ক্লেমস অফ ভেরিয়াস পার্টিস এগেনস্ট দিস অ্যাসেটস। অর্থাৎ কারবারের যে মোট সম্পত্তি তার বিপরীতে কি থাকে, কারবারের বিভিন্ন পক্ষ যারা রয়েছে তাদের এই সম্পত্তির উপর যে দাবি দেওয়া সেইটা কিন্তু একদম সমমূল্যের হবে, সমান হবে। দিস হ্যাজ বিন আর্লিয়ার explained in the forms of an accounting equation as follows। তাহলে দেখো, এটাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব নিকাশকরণের সমীকরণের মাধ্যমে এটাকে কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। কিরকম, এই দেখো নিচের লাইনে লেখা হয়েছে যে অ্যাসেটস ইকুয়াল টু ইকুইটিস অর অ্যাসেটস। ঠিক আছে, অ্যাসেটস ইকুয়াল টু ইকুইটিস, এটা আমরা এ বা সংক্ষেপে অনেক সময় লেখা থাকে দেখবে এ ইকুয়াল টু ই, এ ফর অ্যাসেট বা সম্পদ, আর ইকুইটিস মানে হচ্ছে ওনারশিপ বা মালিকানা। পরের পেজে আসি, অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট এটা কি, হিসাব নিকাশকরণের যে সময়কাল, হ্যাঁ, এই সময়কাল সংক্রান্ত যে ধারণা তাকেই বলছে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। দ্য লাইফ অফ এ বিজনেস ইজ অ্যাজিউম টু বি ইনডেফিনাইট। আমি এর আগেই এক সময় বলেছিলাম তোমাদের যে কোনো একটা কারবার একবার হয়ে থেমে যায় না, কিছু দিনের জন্য থেমে যায় না, বা কিছু সময়ের পর এটা বন্ধ হয়ে যায় না। আমরা সাধারণত জানি যে যে কোনো কারবারের তার যে জীবনকাল, হ্যাঁ,
বা তার যে স্থায়িত্ব সেটা কিন্তু সাধারণত অনির্দিষ্ট সময়কাল ধরে চলে। অ্যান্ড দ্য ওনার অফ দ্য বিজনেস ক্যানট ওয়েট ফর সাচ এ লং পিরিয়ড। আমি একটা ব্যবসা খুললাম, ব্যবসা খোলার পর সেই কবে গিয়ে ব্যবসাটা বন্ধ হবে, সে ব্যবসা চলতেই পারে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর। হ্যাঁ, তবে গিয়ে আমি লাভের মুখ দেখবো বা তখন গিয়ে আমি লাভ ক্ষতি হিসেব করব, সেটা বাস্তব কিন্তু হয় না, বাস্তবে এটা ঘটে না। তাহলে তো কোনো কারবারই করতে নামবে না। যদি তাকে একদম ব্যবসার অন্তিম দশাব্দী তাকে দেখতে হয়, তারপর গিয়ে সে যদি লাভ বা ক্ষতি খুঁজে পায়, তাহলে কারো পক্ষে কোনো কারবার করা সম্ভব হবে না। তো সেই জন্য কি হয়, যে কোনো ব্যবসার ক্ষেত্রে তার যারা মালিক, তারা দীর্ঘ সময় অবধি অপেক্ষা করতে পারেন না। হ্যাঁ, তাহলে তারা কি করেন না, ফর দ্য ডিটারমিনেশন অফ ইটস ইনকাম, অর্থাৎ আয়ের জন্য অনির্দিষ্ট সময়কাল তাদের পক্ষে বসে থাকা সম্ভব নয়। তাহলে পুরোপুরি একটা কারবারের যে জীবদ্দশা, অর্থাৎ কারবারের যে মোট তার যে লাইফ স্প্যান, সেটাকে কতগুলো নির্দিষ্ট সময় আনতে ভাগ করা হয়। এই যে ধরো আমরা 12 মাস অন্তর যে সময়টাকে ভাগ করছি, এটা কি বলা হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ড। অর্থাৎ 1 বছরের হিসাবকাল যে কোনো একটা কারবারের ক্ষেত্রে প্রকাশ করা হয়, ঠিক আছে, এবং সেই মেনে যে লাভ ক্ষতি নির্ধারণ করা হয়, এটিকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। আরেকবার বলছি, দ্য লাইফ অফ এ বিজনেস ইজ অ্যাজিউম টু বি ইনডেফিনাইট। প্রথমে ধরেই নেওয়া হয় কোনো কারবার অনন্তকাল ধরে চলতে থাকবে। অ্যান্ড দ্য ওনার অফ দ্য বিজনেস ক্যানট ওয়েট ফর সাচ এ লং পিরিয়ড ফর দ্য ডিটারমিনেশন অফ ইটস ইনকাম। আয়, সেই ব্যবসাটা কবে গিয়ে বন্ধ হবে দীর্ঘ সময় বাদে, তখন গিয়ে সে আয়ের মুখ দেখবে, এইভাবে কোনো কারবারই অপেক্ষা করতে পারেন না। Thus there is a need to know the amount of profit or loss at regular intervals of time. সে কারণে কোনো কারবারির একটা নির্দিষ্ট সময় অন্তে সে কতটা পরিমাণে লাভ বা ক্ষতি করেছে, হ্যাঁ, কারবার থেকে কতটা লাভ পেয়েছে অথবা তার ক্ষতি হয়েছে, সেটা সে জানতে চায়। এবং তার মাধ্যমে সে কি করে, প্রত্যেকটা নির্দিষ্ট হিসেবের সময়কালকে সে নির্ধারণ করে। সাধারণত 12 মাস বা 1 বছর অন্তর অন্তর করে হিসাব নিকাশের তার ফলাফল জানা যায়। যে কনসেপ্ট মেনে এই অ্যাকাউন্টিং পিরিয়ডটাকে মানে মেনে চলা হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। চলো পরেরটায় আসি, ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্ট বাংলাতেও তাই বলা হয়, ম্যাচিং প্রক্রিয়া বা ম্যাচিং কনসেপ্ট। এই কনসেপ্ট হিসেবে কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট expenses incurred in an accounting period should be matched with the revenue realized in that period. অর্থাৎ ম্যাচিং কনসেপ্টের ধ্যান ধারণা অনুযায়ী বলা হয়েছে যে কোনো একটা হিসেব সময়কালে, হিসেব নিকেশকরণের সময়কালে যতটা পরিমাণে খরচ খরচা করা হচ্ছে, ঠিক তার সঙ্গে ম্যাচড হওয়া উচিত, তার সঙ্গে একদম সমতা রাখা উচিত কি না, ওই সময়কালের যে পরিমাণে রেভিনিউ পাওয়া গেছে, ঠিক আছে, অর্থাৎ আয় ব্যয়ের মধ্যে যে সমতা রক্ষা করা, সেই ব্যাপারটাই তুলে ধরা হয়েছে ম্যাচিং কনসেপ্টের মাধ্যমে। তাহলে এই কনসেপ্ট অনুসারে একটা হিসাব বর্ষের মধ্যে ঠিক যত পরিমাণ খরচ আর ওই সময়কালের মধ্যে যে পরিমাণে রেভিনিউ প্রাপ্তি ঘটেছে, তার মধ্যে যেন একটা সমতা থাকে, যার মধ্যে যেন ম্যাচড হয়। Thus, if revenue is realized on goods delivered during a period, all cost attributable to those goods should also be charged as expenses to that very period. কথাটার অর্থ হচ্ছে যে এইভাবে যদি কোনো একটা রেভিনিউ হয়, পাওয়া যায়, যে ধরো কোনো একটা কারবারের মাল ডেলিভারি করার সময় তখন যদি এই রেভিনিউ যদি সেই প্রতিষ্ঠান পেয়ে থাকে, তাহলে ওই সময়কালের মধ্যে যা যা সেই লেনদেনের খরচটা হয়েছে, সেটা কিন্তু সেই পণ্যগুলির ওপরেই সেই সময়ের মধ্যে সেটা যেন চার্জ করা হয়। অর্থাৎ সেই সময় সংক্রান্ত যাবতীয় ব্যয় সেটা চার্জ করা হবে কোন সময় না, যখন এই পণ্য কারবারে যখন ডেলিভার করা হবে, সেই সময়কালটাই এখানে বড় ব্যাপার। সেই সময়কালের মধ্যে আয় আর ব্যয় এই দুটোকে সমতা রক্ষা করা, সেটাই বলা হয়েছে ম্যাচিং কনসেপ্টের মাধ্যমে। পরেরটা আসি আমরা, দেখো বলা হয়েছে কনভেনশন। কনভেনশন মানে কি, মতবাদ, হ্যাঁ, বা প্রথা। কনভেনশনস অফ কনসিস্টেন্সি, অর্থাৎ সমতার প্রথা বা সমতা মতবাদ। কনসিস্টেন্সি অর্থাৎ কি, সমতার মেনে চলা। দিস কনভেনশন রিকোয়ার্স দ্যাট once a company has decided on one of these methods
it will treat the same event in all subsequent transactions in the same fashion. কনসিস্টেন্সি কনভেনশনে বলা হয়েছে যে সমতা রক্ষা করার কথা, অর্থাৎ ধরো কোনো একটা নিয়ম পদ্ধতি মেনে কোনো একটা কোম্পানি যদি তার এই হিসেব রক্ষণের পদ্ধতিগুলো যদি মেনে চলে, তাহলে তার পরবর্তী যত লেনদেন হবে, হ্যাঁ, পরবর্তী সময়কালে সেখানেও কিন্তু একই রকমের নিয়ম রীতি কিন্তু মেনে চলতে হবে। এই যে একই ধরনের নিয়ম পন্থা মেনে চলার কথা বলা হয়েছে যে মতবাদের মাধ্যমে, তাকেই আমরা বলছি কনভেনশনস অফ কনসিস্টেন্সি। ফর এক্সাম্পল, দেখো একটা উদাহরণ দিয়েছে যে ইফ এ কোম্পানি হ্যাজ অ্যাডাপ্টেড রিটেন ডাউন ভ্যালু মেথড of depreciation, the same method must be used in all subsequent years and the method of depreciation should not be changed from year to year. আমরা কোনো একটা প্রতিষ্ঠানে আমরা দেখছি কোনো একটা ডেপ্রিসিয়েশন পার্টিকুলার মেথড হয়তো অ্যাপ্লাই করছে, সেটা হতে পারে স্ট্রেট লাইন মেথড বা রিটেন ডাউন ভ্যালু মেথড বা আদার্স কোনো একটা মেথড হয়তো ফলো করছে। এখন যদি ধরে নিই যে সেখানে এই রিটেন ডাউন ভ্যালু মেথড সেখানে হয়তো অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে কিন্তু প্রতি বছর এই সেম মেথডে কিন্তু তাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। এক বছর করলাম স্ট্রেট লাইন মেথড, পরবর্তী বছরে চলে গেলাম আমরা রিটেন ডাউন ভ্যালু মেথডে বা রিডিউসিং ব্যালেন্স মেথডে, সেটা কিন্তু করলে ভুল আমাদের হিসাব দেখাবে। তাহলে হিসাব নিকাশকরণের ক্ষেত্রে এই ধরনের কিন্তু মান্যতা দিতে হবে বা এই ধরনের কিন্তু রীতি মেনে চলতে হবে যে নিয়ম বা পদ্ধতি মেনে আমরা বছরের পর বছর হিসেব রাখছি সেটা যেন কোনোভাবে লঙ্ঘিত না হয়। পরেরটা আসছি, দেখো কনভেনশন অফ কনজারভেটিজম, এটাকে বাংলায় বলে রক্ষণশীলতার মতবাদ। কনভেনশন অফ কনজারভেটিজম কি বলছে? দিস কনভেনশন ইজ অফেন স্টেটেড অ্যাজ ফলোস। তাহলে এই যে মতবাদ বা প্রথাকে আমরা এইভাবে বলি, কিরকম দেখো, অ্যান্টিসিপেট নো প্রফিটস অ্যান্ড প্রোভাইড ফর অল পসিবল লসেস। কি মানে এটার? যখন কোনো একটা লেনদেন হচ্ছে, লেনদেনের যদি সামান্য মাত্র আমরা কোনো ধরো ব্যবসায় হিসাব নিকাশকরণের সামান্য যদি লাভের সম্ভাবনাও আমরা দেখি, যতক্ষণ পর্যন্ত না লাভ আমাদের হাতে আসছে ততক্ষণ অবধি আমরা সেটাকে কিন্তু কনসিডার করব না, সেটা আমরা হিসেবের খাতায় কিন্তু লাভ হিসেবে দেখাতে পারি না। কিন্তু যদি কোনোভাবে যদি কোনো সম্ভাব্য যদি কোনো লোকসানের যদি চিহ্ন দেখা যায়, তাহলে অবশ্যই সেটা কিন্তু হিসেবের আওতায় আনতে হবে। অর্থাৎ লাভ যতক্ষণ না আমরা হাতে না পাচ্ছি, রিয়ালাইজ না করছি, ততক্ষণ অবধি সেটা হিসাব নিকাশকরণের মধ্যে আমরা কখনোই কোনোভাবে আনতে পারি না। কিন্তু যখন আমাদের ক্ষতির কোনো মাত্র সম্ভাবনা থাকছে, সেটা অবশ্যই কিন্তু আমাদের হিসাব নিকাশকরণের আওতায় আনা প্রয়োজন। মেকিং প্রভিশন ফর ডাউটফুল ডেট, ঠিক আছে? তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট আমরা জানি, অঙ্ক করতে গিয়ে এটা করেছি আমরা। সেই প্রভিশন করার যে কারণ, অথবা স্টক ভ্যালুয়েশন করা, ভ্যালুয়েশন অফ স্টক অ্যাট কস্ট অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লেস। আমরা জানি তো যে এই ধরনের কিছু নিয়ম বা রীতি আছে অ্যাকাউন্টসের ক্ষেত্রে, যে আমরা কস্ট প্রাইস বা মার্কেট প্রাইস তার মধ্যে যেটা সবচেয়ে কম হয় সেটাই আমাদের সাধারণত দেখানো হয় হিসেবের খাতায়। শোয়িং জয়েন্ট লাইফ পলিসি অ্যাট সারেন্ডার ভ্যালু আর নট প্রোভাইডিং ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স এটসেট্রা আর সাম অফ দ্য এক্সাম্পল অফ দিস কনভেনশন। অর্থাৎ এখানে সবসময় রক্ষণশীলতাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে কোনোভাবে কারবারের কোনো ভবিষ্যতে ক্ষতি যাতে না হয়, আর্থিক ক্ষতির সম্মুখীন যাতে না হয়, সেই জন্য লোকসান যাতে এড়িয়ে যাওয়া যায় তার জন্য এই ধরনের উদাহরণগুলোকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে? লোকসান মিনিমাম যাতে মানে এক বিন্দু মাত্র না হয়, তার জন্য লোকসানের সম্ভাবনা থাকলে আগেভাগেই সেটা হিসেবের খাতায় তুলে ধরতে হবে। কিন্তু লাভ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কোনোভাবেই হিসেবে লিপিবদ্ধ করা যাবে না। এটাকেই বলা হচ্ছে কনভেনশন অফ কনজারভেটিজম। নেক্সট হচ্ছে দেখো কনভেনশন অফ মেটেরিয়ালিটি, হ্যাঁ, অর্থাৎ বস্তুগত মতবাদ। মেটেরিয়ালিটি অর্থাৎ দ্য অ্যাকাউন্টেন্ট ডাজ নট অ্যাটেম্প্ট টু রেকর্ড এ নাম্বার অফ ইভেন্টস which are so insignificant that the work of recording them is not justified by the usefulness of the results.
আমরা হিসেবের খাতা অনেক কিছুই লিখি ঠিকই, কিন্তু মনে রাখতে হবে যে খুব ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র অনেক খরচ খরচা সেটা লিখে হিসেবের কলেবরকে যাতে অকারণ বা অযথা যাতে বৃদ্ধি না করা হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। শুধুমাত্র যার মেটেরিয়াল ইম্প্যাক্ট রয়েছে সেই ধরনের খরচগুলোকেই শুধুমাত্র হিসেবের খাতায় তোলা প্রয়োজন। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো বিশাল একটা কয়েক লক্ষ কোটি টাকার বিরাট হয়তো একটা প্রজেক্ট, সেখানে হয়তো সামান্য ছুঁচ বলো বা সামান্য সুতো বলো, ঠিক আছে, বা আলপিন বলো, এই ধরনের কিছু কিছু হয়তো খুব নেগলিজেবল যে সমস্ত এক্সপেন্স গুলো সেইগুলোকে কিন্তু অযথা ওখানে লিখে কিন্তু ভারাক্রান্ত করা হয় না, যেগুলোর হয়তো মূল্য খুব সামান্য। তাই বলা হয়েছে এই কনভেনশন অফ মেটেরিয়ালিটিতে যে সেখানে কি অ্যাকাউন্টেন্ট ডাজ নট অ্যাটেম্প টু রেকর্ড এ নাম্বার অফ ইভেন্টস। তাহলে একজন অ্যাকাউন্টেন্ট এই বিভিন্ন ধরনের যে সমস্ত ইভেন্টগুলো কখনোই তিনি রেকর্ড করার চেষ্টা করবেন না। হুইচ আর সো ইনসিগনিফিক্যান্ট, যার তাৎপর্য নেই হয়তো সেভাবে, হ্যাঁ, তাৎপর্যহীন বেশ কিছু খরচ খরচা এরকম থাকে, সেটার ক্ষেত্রে কখনোই কিন্তু সেই কাজটাকে রেকর্ড করা হবে না। এবং এর ফলে কি হয় যে কারবারের যে মূল উদ্দেশ্য সেটা যাতে ব্যাহত না ঘটে তার জন্যই এই ধরনের প্রথা বা পদ্ধতিকে মেনে চলা হয়। This convention of materiality in accounting dictates that only significant or important information should be included in financial statements. অর্থাৎ যার বস্তুগত তোমার গুরুত্ব রয়েছে, ঠিক আছে, সেই বস্তুগত আর্থিক গুরুত্ব যার রয়েছে শুধুমাত্র আর্থিক বিবৃতিতে সেই সমস্ত খরচ খরচাগুলি তুলে ধরতে হবে। কিন্তু যেগুলো ইমমেটেরিয়াল, যেগুলো হয়তো খুব নামমাত্র মূল্য রয়েছে বা যেগুলো হয়তো সেই অর্থে গুরুত্বহীন, সেই ধরনের খরচ খরচা কিন্তু এই আমাদের এই প্রথা বা মতবাদ অনুসারে কখনোই সেখানে লেখা যায় না। বলছে অ্যাজ অমিটিং অর মিসস্টেটিং মেটেরিয়াল ইনফরমেশন could influence the decisions of users। অর্থাৎ ধরো ওই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে সমস্ত খরচগুলো যেখানে একটা বিশাল একটা প্রকল্প ব্যয় যেখানে যুক্ত আছে সেগুলোকে দিয়ে যারা এই ধরো হিসেব নিকেশ করণে যারা ব্যবহারকারী তারা যাতে কোনো সিদ্ধান্ত যাতে তাদের যাতে প্রভাবিত না হয় তার জন্য কিন্তু এই প্রথা বা মতবাদকে মান্যতা দেওয়া হয়। ইমমেটেরিয়াল ইনফরমেশন ক্যান বি এগ্রিগেটেড অর অমিটেড to avoid cluttering financial statements and making them more concise। অর্থাৎ হিসাব নিকেশ করণের ক্ষেত্রে আমি তোমাদের আগেই বলেছিলাম যেমন রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, পরপর পরপর যে ধাপগুলো আছে সেই সামারাইজেশন করার ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেটমেন্টকে যাতে অতিরিক্ত সেখানে হেডস না তৈরি হয়, যাতে অযথা যাতে হিসাব নিকেশ করণটা না ভারাক্রান্ত হয় তার জন্য কিন্তু এই ধরনের সূত্র মেনে চলা হয়। কি বললাম? কনভেনশন অফ মেটেরিয়ালিটি। আশা করি যে কনসেপ্ট বা কনভেনশনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম সেগুলো বোধহয় বুঝতে পেরেছো। নেক্সট আমি যেটা নিয়ে আলোচনা করব আমাদের এই ডাবল এন্ট্রি সিস্টেম, এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে আমরা বলি দ্বৈত আমরা বলি যে ডাবল এন্ট্রি সিস্টেমে বাংলা হচ্ছে তকরারি দাখিলা পদ্ধতি বা বাংলায় বলে দুই তরফা দাখিলা পদ্ধতি। এই দুই তরফা দাখিলা পদ্ধতির যে থিওরিটা সেখানে কি বলছে, based on the assumption that there are two aspects to every transaction। প্রত্যেকেই আমরা এটা জানি যে প্রতিটা লেনদেনের দুটো দিক থাকে, ঠিক আছে, একটা ডেবিট একটা ক্রেডিট, একটা হচ্ছে একদিকটা হচ্ছে দেনাদার আর একদিকটা হচ্ছে পাওনাদার, অর্থাৎ একটা পক্ষ হচ্ছে দাতা আর একটা পক্ষ হচ্ছে গ্রহীতা। তাহলে প্রতিটা লেনদেনের দুটো দিক থাকে, টু অ্যাসপেক্টস, এবং তার উপর ভিত্তি করে এই ডাবল এন্ট্রি সিস্টেম মেনটেন করা হয়। ওয়ান দ্য সারেন্ডার অফ এ বেনিফিট অ্যান্ড দ্য আদার দ্য গেইন অফ এ করেসপন্ডিং বেনিফিট। তাহলে এক পক্ষ কি করছে, বেনিফিটকে সারেন্ডার করছে, আর এক পক্ষ কি করছে, সেই বেনিফিটটা সে গেইন করছে। এই যেটা একটু আগে বলছিলাম যে এক পক্ষ দাতা আর এক পক্ষ হচ্ছে গ্রহীতা। When, for example, a shoe repairer buys leather from a supplier, ধরো একজন যে চর্ম ব্যবসায়ী অর্থাৎ যিনি হয়তো শু রিপেয়ার করেন, হ্যাঁ, তিনি লেদার কিনছেন কার কাছ থেকে, সাপ্লায়ারের কাছ থেকে। হি উইল সাম স্টেজ সারেন্ডার ক্যাশ। খুব স্বাভাবিক, শু রিপেয়ারকে যদি এখন তার সাপ্লায়ারের কাছ থেকে যদি কিনতে হয় লেদার, স্বাভাবিকভাবে তাকে কিছু কি করতে হবে, তার জন্য তাকে পে করতে হবে, তাকে নগদ মূল্য তাকে দিতে হবে। অ্যান্ড রিসিভ এ স্টক অফ লেদার ইন রিটার্ন। তাহলে যখনই তিনি তার সাপ্লায়ারকে তিনি পে করছেন, ক্যাশ পেমেন্ট করছেন, তার এগেনস্টে তিনি কি পাচ্ছেন না, ইন রিটার্ন তিনি তার কাছ থেকে
লেদার পাচ্ছেন। When he repairs a shoe, he will surrender the use of this time, tools and his premises, and in return he will gain cash representing the price of his work. অর্থাৎ উল্টো দিকে আমরা দেখছি জুতোটা সারানো হলো এবং তারপর সে কি করলো না এই যে তার যে সময় বলো, তার যে যন্ত্রপাতির যে ব্যবহার বললো বা সেই স্থানের যে জায়গাটাতে সে হয়তো কাজটা করলো সেগুলোর মানে সমস্ত কিছুর পরিবর্তে সে কি পাবে? ক্যাশ পাবে, সে নগদটাকে গেইন করবে। রিপ্রেজেন্টিং দ্য প্রাইস অফ হিস ওয়ার্ক, অর্থাৎ তার যে পরিশ্রম, তার যে তোমার তার যে ধরো এই লেদারের যে মূল্য, হ্যাঁ, তার যে পরিশ্রম বা তার যে জায়গাটাতে বা যে সমস্ত টুলস নিয়ে সে কাজ করছে তার সবকিছুরই যে মূল্য সে ফেরত পাবে এবং তার মাধ্যমে সে ক্যাশ গেইন করবে। অর্থাৎ একই দিকে তার যেমন কিছু খরচের ব্যাপার আছে, উল্টো দিকে দেখা যাচ্ছে তার কিছু ক্যাশ গেইনিং করারও ব্যাপার রয়েছে। এই ডেবিট আর ক্রেডিট এর মাধ্যমে আমরা এই ডাবল এন্ট্রি সিস্টেমটা জানি যে তার মাধ্যমে প্রকাশ করা হয়। ইন ব্রিফ কি বলা হয়েছে দেখো, ডাবল এন্ট্রি সিস্টেম ইজ বেসড অন দ্য ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশন। হ্যাঁ, যে আমাদের হিসাব নিকাশকরণ সমীকরণের যে মূলগত হিসাব নিকাশকরণের যে সমীকরণ সেটা ডাবল এন্ট্রি সিস্টেমের উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সেই যার মাধ্যমে বলা হয় যে অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল। আমরা 1956 যে ব্যালেন্স শিট, কোম্পানি আইনের যে ব্যালেন্স শিট তৈরি করতে গিয়ে আমরা জানি যে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল, অর্থাৎ একটা কারবারে যে পরিমাণে সম্পদ থাকবে তার বিপরীতে সেই কারবারের মূলধন এবং দায় বা দেনা একদম সমপরিমাণ হবে। সেটাই যখন মেনটেন করা হয় তখন কোন ভিত্তিতে করা হয়? এই ডাবল এন্ট্রি সিস্টেমের উপর বেস করেই সেটা কিন্তু আমরা করতে পারি। হলো, এবারে দেখো আমরা আসছি বেশ কিছু এমসিকিউ নিয়ে। যা যা আলোচনা করলাম সেইগুলোর উপর আমাদের একটা ধ্যান ধারণা হওয়া দরকার, কারণ আমরা আলটিমেটলি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় যখন বসবো তখন কিন্তু এই ধরনের এমসিকিউ নিয়ে আমাদের কিন্তু সেখানে হ্যান্ডেল করতে হবে। তাহলে যা জানলাম যা পড়লাম তার মধ্যে একটু দেখে নিই। দেখো যা যা প্রশ্ন রেখেছি কি কি আনসার আমরা এখান থেকে পেতে পারি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, মানি মেজারমেন্ট কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং থিওরি ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট দ্য ভ্যালু অফ মানি উইল। অর্থাৎ মানি মেজারমেন্ট কনসেপ্ট মানে কি? অর্থের পরিমাপ ধারণা। হিসাব নিকাশকরণ তত্ত্বের অর্থের পরিমাপ যে ধারণা, এটা কোন ধরনের অনুমানের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে? অর্থাৎ অর্থের মূল্য সেক্ষেত্রে কি হবে? কনস্ট্যান্ট হবে নাকি ফ্ল্যাকচুয়েট করবে, না ডিক্রিজ করবে, না গো আপ হবে? অর্থের মূল্য এই মানি মেজারমেন্ট কনসেপ্টের ক্ষেত্রে বলেছে যে রিমেইন কনস্ট্যান্ট। অর্থাৎ টাকার মূল্য, ধরো এই একটা মার্কার তৈরি করতে ধরো 10 টাকা খরচ করেছে, তাহলে আমি বললাম 10 টাকা যে মূল্যটা, সেই 10 টাকা মূল্যটা আজকে ধরো দুপুরবেলায় যে 10 টাকা, আজকে রাত্রিবেলা তো 10 টাকাই হবে। এটার যে তোমার অর্থের আকারে যদি আমরা যদি পরিমাপ করি, বা যদি আমি 2 দিন বা 10 দিন বাদেও বলি যে এর তোমার কত খরচ পড়েছে তৈরি করতে, আমাকে একই কথাই বলতে হবে, তার জন্য তো পাল্টে যাবে না দিন, ঘন্টা বা বছর পেরিয়ে গেলে। তাহলে মানি মেজারমেন্ট কনসেপ্ট হচ্ছে টাকার অঙ্কে পরিমাপ করা হচ্ছে। তাহলে টাকার অঙ্কে পরিমাপ করে আমরা জানতে পারছি কোনো একটা সম্পদের কি পরিমাণ মূল্য এবং সেটা টাকার অঙ্কের ভিত্তিতে মাপা হয়েছে এবং সেই অ্যাজাম্পশনের ভিত্তিতে বলা হয়েছে যে অর্থের মূল্য সবসময় একই রকম থাকবে, অর্থের মূল্য কিন্তু সেক্ষেত্রে পরিবর্তন হবে না, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, দ্য ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশন, হ্যাঁ, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস ইজ দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ। অর্থাৎ আমরা একটু আগেই করে এলাম যে হিসাব নিকাশ সমীকরণের যে মূলগত যে আমরা দিকটাই আমরা দেখেছি কি, সম্পদ সমান দায়, এ ইকুয়াল টু এল বা অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটি। এই যে আমরা ফর্মাল যে এক্সপ্রেশনটা করছি সেটা কোন কনসেপ্ট মেনে? 4টে অপশন আছে, ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, ম্যাচিং কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, মানি মেজারমেন্ট কনসেপ্ট। এটার আনসার কিন্তু হবে ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, অর্থাৎ দ্বৈত সত্তার ধারণা। দ্বৈত সত্তার ধারণাতে কি বলা হয়েছে যে একটা হিসাব নিকাশকরণের ক্ষেত্রে 2টো দিক থাকবে, একটা ডেবিট একটা ক্রেডিট, এক পক্ষ হবে দাতা এক পক্ষ হবে গ্রহীতা। তাহলে সেই নিয়ম রীতি মেনে যত পরিমাণ সেই কারবারের সম্পদ থাকবে ঠিক তার বিপরীতে দায় বা দেনার পরিমাণও একদম সমপরিমাণ হবে, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস। এটা ফান্ডামেন্টাল যে অ্যাকাউন্টিং ইকুয়েশন মেনে হয় সেটিকে বলা হচ্ছে দ্বৈত সত্তার ধারণা বা ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট। হলো,
আচ্ছা, দেখো পরের কোশ্চেন, এ বিজনেস ইজ কনসিডার্ড টু বি হ্যাভিং অ্যান ইনডেফিনাইট লাইফ অ্যাকর্ডিং টু, মানে একটা কারবার অনির্দিষ্টকাল ধরে চলতেই থাকবে, এই ধারণা এই চারটে কনসেপ্টের মধ্যে কোনটি অনুসারে? গোয়িং কনসার্ন কনসেপ্ট, অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, কস্ট কনসেপ্ট। আমি একটু আগেই তোমাদের কাছে আলোচনা করেছি যে বিজনেস ইজ কনসিডার্ড টু বি হ্যাভিং অ্যান ইনডেফিনিট লাইফ, হ্যাঁ, অনির্দিষ্টকাল ধরে একটা কারবার চলতে থাকবে। এটা হয় কোন ধারণা অনুসারে? না, চলমান প্রতিষ্ঠান ধারণা, বা ইংলিশে যাকে আমরা বলি গোয়িং কনসার্ন কনসেপ্ট, সেইটা মেনেই এই নির্দিষ্ট সূত্রটি তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, দ্য সিস্টেম অফ রেকর্ডিং ট্রানজাকশনস বেসড অন ডুয়াল কনসেপ্ট ইজ কল্ড, মানে এই যে দ্বৈত সত্তার যে ধারণা একটু আগে বলছিলাম, ডুয়াল কনসেপ্ট, অর্থাৎ এক পক্ষ পাবে এক পক্ষ দেবে, অর্থাৎ এক পক্ষ দাতা এক পক্ষ গ্রহীতা, হ্যাঁ, বা এক পক্ষ হচ্ছে রিসিভার আর এক পক্ষ হচ্ছে গিভার। এই যে ডেবিট ক্রেডিট যে আমাদের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কোন সিস্টেমের উপর বেস করে দাঁড়িয়ে আছে? ফার্স্ট অপশন আছে ডাবল এন্ট্রি সিস্টেম, তারপর আছে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, তারপর আছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, তারপর আছে রান অফ দিস। তাহলে এর আনসার হবে ডাবল এন্ট্রি সিস্টেম। ঠিক আছে, এগুলো আমরা একটু আগে করে এসেছি। নেক্সট 5 নম্বর দেখো, বলছে দ্য কস্ট অফ 3 স্মল ফাইলস, ছোট্ট মানে একদম অল্প দামের 3টে ছোট ফাইল, যেগুলো 4 টাকা করে মাত্র দাম, was charged to expenses when purchased even though they had a useful life of several years. This was done according to the, অর্থাৎ এই যে খুবই ছোট মূল্যের ধরো 3টে ফাইল, এরকম ভাবে তার মূল্যকে কি করা হয়েছে? খরচের দিকে দেখানো হয়েছে, যদিও এগুলোর কিন্তু কয়েক বছর ধরে তার লাইফ এস্টিমেট করা হয়েছে যে সেগুলো কয়েক বছর ধরে চলবে বা চলতে পারে সেই ফাইলগুলো। তাহলে এটা করা হয়েছে কোন ধরনের তোমার কনসেপ্ট বা কনভেনশন অনুযায়ী? এটা করা হয়েছে কনভেনশন অফ মেটেরিয়ালিটি। হ্যাঁ, এই যে একটু আগে বলেছিলাম যে ইমমেটেরিয়াল জিনিসগুলোকে সরিয়ে রেখে যার মেটেরিয়ালিটি আছে শুধুমাত্র সেই খরচগুলোকেই হিসেবের আওতায় আনা হবে, এটাকেই বলা হচ্ছে মেটেরিয়ালিটি কনভেনশন। পরের কোশ্চেন দেখো, দ্য ওনার অফ এ কোম্পানি ইনক্লুডেড হিজ পার্সোনাল মেডিকেল এক্সপেন্সেস ইন দ্য কোম্পানিজ ইনকাম স্টেটমেন্টস। কি বলছে? যে একটা কোম্পানির মালিক সে কি করেছে? তার যে ব্যক্তিগত চিকিৎসার খরচ সে ঢুকিয়ে দিয়েছে কোথায়? না, কোম্পানির আয়ের স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তাহলে এখানে কোন ধরনের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ভায়োলেট করা হলো? ব্যক্তিগত খরচ ঢুকে যাচ্ছে কোথায়? কোম্পানির যেটা আয়ের স্টেটমেন্ট সেখানে কিন্তু ঢুকে যাচ্ছে। তাহলে এখানে যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ভায়োলেট করা হলো সেটাকে আমরা কি বলবো? এন্টিটি কনসেপ্ট, অর্থাৎ সত্তার ধারণা। আমি তোমাদের বলেছিলাম এর আগে যে বিজনেস আর বিজনেসম্যান দুটোকে সেপারেট এন্টিটি, অর্থাৎ সেপারেট এক্সিস্টেন্স বা পৃথক সত্তা হিসেবে সেটাকে ধরে নেওয়া হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসি। অ্যাকাউন্টিং রেকর্ডস ট্রানজাকশনস ইন টার্মস অফ, অর্থাৎ হিসেব নিকেশকরণের যে সমস্ত তথ্যগুলি সেগুলো বা লেনদেনের যে তথ্যগুলি সেগুলো কিসের ভিত্তিতে লেখা হয়? এখানে 4টে অপশন আছে, মনিটারি ইউনিটস, কমোডিটি ইউনিটস, প্রোডাকশন ইউনিটস, নান অফ দিস। এটা অবশ্যই উত্তর হবে কি? মনিটারি ইউনিটস, অর্থাৎ টাকার অঙ্কেই সবসময় হিসাব নিকেশকরণের যে তথ্যাবলী সেগুলো লিপিবদ্ধ করা হবে। পরের কোশ্চেন চলে আসছি, অ্যাকাউন্টিং ইজ, অর্থাৎ হিসেব নিকেশকরণ হলো। দেখো 4টে অপশন আছে। ফার্স্ট অপশন, অ্যান আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং ইন এ সিগনিফিক্যান্ট ম্যানার and in terms of money, transactions and events which are in part at least of a financial character and interpreting thereof. এখানে বাদবাকি যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আর দেখার দরকার নেই, কারণ প্রথমটাতেই আমরা পেয়ে যাচ্ছি কি অ্যাকাউন্টিং এর যে ডেফিনেশন আমি তোমাদের প্রথমেই করিয়েছিলাম সেটা এখান থেকেই পাওয়া যাচ্ছে। কাজেই আনসার হবে প্রথমটা। অ্যাকাউন্টিং হচ্ছে একটা রেকর্ডিং, ক্লাসিফাইং বা সামারাইজিং এর একটা আর্ট, যাতে খুব একটা সুন্দরভাবে পদ্ধতি মেনে সেখানে কি করা হয় না আর্থিক সমস্ত রকম যে লেনদেনগুলো, হ্যাঁ, এবং বিভিন্ন রকম আর্থিক ঘটনাগুলো সেগুলো যার নাকি একটা আর্থিক চরিত্র রয়েছে, আর্থিক প্রকৃতি রয়েছে, সেইগুলোকে পরপর সেখানে লেখা হয় এবং তার ব্যাখ্যা দেয়া হয়।
লাস্টলি দেখো আমরা দেখছি যেটা 9 নম্বর, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্টস ইন ডিটারমিনিং দ্য নেট ইনকাম ফ্রম বিজনেস অল কস্ট আর অ্যাপ্লিকেবল টু রেভিনিউ অফ দ্য পিরিয়ড শুড বি চার্জড এগেনস্ট দ্যাট রেভিনিউ। এটা নিয়েও আলোচনা হয়েছে আমাদের, যে নিচের কোন কনসেপ্ট মেনে কি করা হয় না, কোনো একটা কারবারের যে নিট আয় সেটাকে নির্ধারণ করা হয় এবং সমস্ত খরচ খরচাগুলোকে সেই সময়কালের যে রেভিনিউ তার এগেনস্টে গিয়ে চার্জ করা হয়, ঠিক আছে, এগেনস্ট দ্যাট রেভিনিউ। তাহলে কোন কনসেপ্ট মেনে এই কাজটা করা হয়? দ্যাট ইজ ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্টে এই কথা বলা হয়েছিল, সমস্ত খরচগুলো যেন সমস্ত ওই প্রতিষ্ঠানের যাবতীয় রেভিনিউর সঙ্গে যাতে ম্যাচ করে। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্টস ইভেন দ্য প্রপাইটার অফ এ বিজনেস ইজ ট্রিটেড অ্যাজ এ ক্রেডিটর টু দ্য এক্সটেন্ট অফ হিজ ক্যাপিটাল। অর্থাৎ যে কোন ধ্যান ধারণা অনুযায়ী, কোন ধারণা অনুযায়ী বলছে, এমনকি কোন একটা কারবারের যে মালিক তাকে তার যে দেয়া যে মূলধন, অর্থাৎ সে যে তাকে একটা পাওনাদার হিসেবে তাকে ট্রিট করা হয়। অর্থাৎ কারবারের ক্ষেত্রে যে মূলধন প্রদান করা হয়েছে সেক্ষেত্রে সেই কারবারির ভূমিকা হচ্ছে একটা ক্রেডিটার অর্থাৎ পাওনাদার। সেটা কোন নিয়ম বা রীতি মেনে বা কোন কনসেপ্ট মেনে এটাকে বলা হয়? এটার উত্তর হবে এনটিটি কনসেপ্ট, অর্থাৎ সত্তার ধারণা। অর্থাৎ সত্তার ধারণা হিসেবে কারবার এবং কারবারি দুজন আলাদা। আলাদা বলেই কারবারি যে অর্থ প্রদান করেছেন তার কারবারকে, সেটিকে বলা হয় মূলধন বা ক্যাপিটাল। এবং অর্থাৎ সেক্ষেত্রে কারবার এবং কারবারি দুজনকে আলাদা দৃষ্টিভঙ্গি থেকে হিসাব নিকাশ করণের ক্ষেত্রে দেখা হয়, যেটাকেই বলা হচ্ছে সত্তার ধারণা, এনটিটি কনসেপ্ট হলো। তাহলে আমাদের মোট এই জিনিসগুলো আমরা পেলাম 10টা কোশ্চেন, যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যাবতীয় যত কোয়ারিজ আছে, যা ডাউটস আছে, সবগুলোই তোমরা কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারবে। উড়ান তোমাদের সবসময় পাশে রয়েছে। তোমরা যে প্লে স্টোরের মাধ্যমে যা আমাদের যে নোটস বলো বা যে সমস্ত ধরো আমাদের যাবতীয় প্রশ্ন যেগুলো রয়েছে, সেগুলো সবগুলোই সেখান থেকে পাবে। তোমরা টোটালি ফ্রি অফ কস্টে উড়ান পাঠশালার মাধ্যমে এগুলো পাবে। আমরা তোমাদের সঙ্গে আছি। তোমাদের যা যা কোয়ারিজ, যা ডাউট আছে অবশ্যই এখানে কিন্তু উল্লেখ করবে। আজকে এই পর্যন্তই।